হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের জানাবো একটি নতুন ঘনবস্তু সম্পর্কে। সেই ঘনবস্তুটা ছবি তোমরা একটু দেখো। এরকম আকৃতির ঘনবস্তুকে বলা হয় শঙ্কু। এই শঙ্কুকে লম্ববৃত্তাকার শঙ্কুও বলা হয়। দেখো, ডেফিনেশনটা ভালো করে দেখে নাও আগে। ছবিটাও দেখো, ডেফিনেশনটাও দেখো। তারপরে তোমরা যে ছবিটা দেখছো সেই ছবিতে আগে বলে রাখি, ওইরকম আকৃতির ছবির শীর্ষবিন্দু হচ্ছে এ, যাকে ভার্টেক্স বলে। আবার এ বি সি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, বি হচ্ছে ভূমিতলের কেন্দ্র আর বিসি হচ্ছে ব্যাসার্ধ, আর এ থেকে সি দূরত্বকে বলা হয় স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। আর উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ এল এইচ আর, এই তিনটি বিষয় জানলে। তাহলে এবার দেখো, উপরের চিত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ। এবি অক্ষ ধরে কে অক্ষ ধরে ত্রিভুজটি একবার আবর্তন করায় শঙ্কু উৎপন্ন হয়েছে। এসিকে শঙ্কুটির উৎপাদক রেখা বলা হয়, যেটাকে আমরা স্ল্যান্টাইট বলছি। একে শঙ্কুর শীর্ষবিন্দু বলে। আর সি দ্বারা গঠিত বৃত্তের ক্ষেত্রফল শঙ্কুর ভূমি বলা হয়। আর বিসি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তাকার ভূমির লম্ব এবিকে শঙ্কুর উচ্চতা বলা হয়, এসিকে তির্যক উচ্চতা বলা হয়। এবার ডেফিনেশনটা দেখো ভালো করে। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যে কোনো একটা বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার যদি পূর্ণ আবর্তন করা হয়, করলে যে ঘনবস্তু পাওয়া যায় তাকেই শঙ্কু বলা হয়। তাহলে তোমাদের ক্লাস 10-এ এই শঙ্কুর সম্পর্কে আলোচনা করা হবে। তো শঙ্কুর স্ল্যান্ট হাইট, উচ্চতা, ব্যাসার্ধ প্রত্যেকটাই তোমরা জেনে গেলে। চলো এবার তোমাদেরকে এরকম ধরনের ঘনবস্তু কি কি আছে সেই ছবিগুলো দেখায়। তোমরা দেখো এবং মনে করো যে এই আকৃতির বস্তু তোমরা সত্যিই দেখেছো। তা প্রথমেই দেখো, কোন আইসক্রিম আমরা সবাই দেখেছি, বিয়েতে টোপর আমরা সবাই দেখেছি, গাছে মোচা। তারপর দেখো, এটা হচ্ছে তোমরা সবাই চেনো ধানের গোলা, দু ধরনের ধানের গোলা, কেরোসিন মাপাত কাপা। আর এই একটা বস্তু হচ্ছে এটা ওলন। এটা রাজমিস্ত্রিদের খুবই কাজে লাগে। যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের পরিমাপ ঠিক করার জন্য, ইটগুলো গাঁথা ঠিক হয়েছে কিনা সেটা ঠিক করার জন্য এই ওলন যন্ত্রটা বা বস্তুটা ব্যবহার করা হয়। এটাও একটা ঘনবস্তু, সেও দেখো শঙ্কু আকৃতির। এতক্ষণ ধরে তোমরা লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কে জানলে। এবার দেখো, আমি এই যে শঙ্কুটা তোমাদের দেখাচ্ছি, এই শঙ্কুর থেকে তোমাদের কি কি বার করতে হবে, কি কি আমরা পরিমাপ করতে পারি এই শঙ্কুটার, এই ঘনবস্তুটার, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করছি। দেখো, এই শঙ্কু থেকে আমরা প্রথমে নির্ণয় করব বক্রতলের ক্ষেত্রফল, তারপরে নির্ণয় করা শেখাবো সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে এই ঘনবস্তুটার আয়তন। তাহলে কি কি বার করব আমরা? আমরা বার করব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। এইগুলো আমরা বার করা শেখাবো, আমি শেখাচ্ছি। এবার দেখো, এই শঙ্কুটার খেয়াল রাখতে হবে, এটা একটা শঙ্কু। তাহলে এই শঙ্কুর কি কি দেওয়া থাকবে? এই শঙ্কুর ক্ষেত্রে দেখো, নিচের তলটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু বৃত্তাকার। যদি নিচে রাখা হয়, মাটিতে রাখা হয়, তাহলে এইখানে যেটা থাকবে, যে আকৃতিটি নেবে বা যে শেপটা নেবে, সেটা কিন্তু বৃত্তাকার শেপ নেবে। আর একটা জিনিস দেখো, ভূমিতলে বৃত্তাকার, সেই ভূমি একটা তল, সে হচ্ছে সমতল। কিন্তু এর এই এই যে অংশটা, এই অংশটা কিন্তু আবার বক্রতল। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর দুটো তল থাকে, একটা হচ্ছে সমতল যেটা ভূমি, আর একটা হচ্ছে বক্রতল যেটা হচ্ছে এই চারিদিকে আছে এই আকৃতির বস্তুটা। এবার দেখো, এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কিভাবে বার করতে হবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি।
দেখো এটা হচ্ছে একটা শঙ্কু আকৃতির বস্তু, আমি কাগজ দিয়ে তৈরি করেছি। এটাকে যদি আমি এইভাবে কাটি, এইভাবে এখান থেকে এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে কি পাবো দেখো। অর্থাৎ যে বক্রতল তো এটা, এই বক্রতলের আমি এই শীর্ষবিন্দু থেকে ভূমির এই পর্যন্ত আমি কেটে দিচ্ছি। কেটে দিলে কি পাওয়া যাবে দেখো, কেটে দিলে এরকম একটা আকৃতির সমতল পাচ্ছি। দেখো ভালো করে, এরকম আকৃতির একটা তল পাচ্ছি। এবার তাহলে এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফলই হচ্ছে তোমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আবার বলি যে এই যে তলটা পেলাম, এই তলের ক্ষেত্রফলটাই হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তো কিভাবে নির্ণয় করতে হবে এই তলটার ক্ষেত্রফল? এবার তোমাদের বইয়েতে যে ছবিটা আছে সেই ছবিটা মন দিয়ে দেখো। এই ছবিতে দেখো, প্রথমে হচ্ছে সেই শঙ্কু, তাকে আমি যেভাবে কাটলাম, কাটার ফলে এই আকৃতি পাওয়া গেছে। সেই আকৃতির পরে আমি যে অংশটা দেখালাম এখন, এই অংশেরই মতো দেখো ভালো করে, এই অংশেরই মতো একটা শেপ আমরা পেয়েছি। তাহলে এটার ক্ষেত্রফল বার করতে হবে। এটার ক্ষেত্রফল বার করা মানে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। চলো এবার দেখি। তাহলে তোমাদের বইয়ের 223 পৃষ্ঠাতে ওইটা থেকে ভালো করে তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট যেটা, সেটাকে তোমরা এল ধরে নেবে, আর ব্যাসার্ধ ধরবে আর। এই ব্যাসার্ধ আর এটা কিন্তু এই যে বৃত্তাকার অংশ, এই বৃত্তাকার অংশটা কিন্তু ভূমি। কার ভূমি? শঙ্কুর ভূমি। শঙ্কুর বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর স্ল্যান্ট হাইট যেটা তির্যক উচ্চতা, সেটা এখান থেকে এই দূরত্বটাকে স্ল্যান্ট হাইট বলে। এটা হচ্ছে এল, এটাকে বলা হয় এল। এইবার এই দুটো তথ্য দেওয়া আছে, এই দুটো তথ্যের সাহায্যে আমরা বার করব যে বক্রতলের ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। তো দেখো এবার, অতএব লম্ববৃত্তাকার শঙ্কু খুলে একটি বৃত্তকলা পেলাম। এই যে শঙ্কুটির তির্যক উচ্চতা, ভালো করে দেখো, শঙ্কুটির তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা এল, আবার বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তাকার ক্ষেত্রের, ভূমির না কিন্তু, এটা ভূমির না। তাহলে যে বস্তুটা, এই যে আকৃতির শেপটা পেয়েছিলাম, তার তির্যক উচ্চতা আর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য এল দুটোই সমান। তির্যক উচ্চতা যা, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাই। তার মানে এখান থেকে এই দূরত্বটা এল, এটাই আবার এই বৃত্তাকার অংশ, তার তার ব্যাসার্ধ, সেই অনুযায়ী এটা লেখা হয়েছে। এবার দেখো, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এই যে বৃত্তাকার, এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটার ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে এল। এবার দেখো, তাহলে শঙ্কুর ভূমির পরিধি কত? শঙ্কুর ভূমির পরিধি অবশ্যই বৃত্তাকার, তাই 2πr হবে, এই জন্য 2πr লেখা। এটাই দেখো বৃত্তকলার দৈর্ঘ্য, এটাই দেখো বৃত্তকলার দৈর্ঘ্য। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে অংশ দৈর্ঘ্য, সেটাই কিন্তু দেখো এখান থেকে এই দূরত্বটা। ভালো করে দেখো, আমি আবার একটু ছবিতে বস্তুটা করে দেখাই। ধরো এটা একটা বৃত্তাকার হলো, এটা যদি বৃত্তাকার হয়, আমি এইভাবে ধরছি, যদি এটা বৃত্তাকার হয় তাহলে এটা 2πr। এবার এই দৈর্ঘ্যটাই কিন্তু দেখো, এটা তো একটা বৃত্তকলা, তাই এখান থেকে এই দূরত্বটাই তো ভূমির ব্যাসার্ধ। আবার বলি, এইখান থেকে এই যে দূরত্ব বা ডিস্টেন্স, এটাই কিন্তু বৃত্তকলার দৈর্ঘ্য, আবার শঙ্কুর ভূমির পরিধি। ব্যাপারটা কি হলো তাহলে? এইবার দেখো, সেই কারণে এটা লেখা হয়েছে। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা বার করব। এই ক্ষেত্রফলটা বার করার আগে বলে রাখি যে বৃত্তকলার ক্ষেত্রফল আর বৃত্তের আবার বলি, বৃত্তকলার ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের যা অনুপাত হয়। আবার বলছি, বৃত্তকলার ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল আর অনুপাত, বৃত্ত চাপের দৈর্ঘ্য আর বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। এটা হচ্ছে লজিক। এই লজিকের সাহায্যে হবে দেখো, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর
বক্রতলের ক্ষেত্রফল মানে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল, তার মানেই তো বৃত্তকলার ক্ষেত্রফল। বক্রতলের এটাই তো সেই বক্রতল, এটাই তো সেই বক্রতল, এর ক্ষেত্রফল বার করছি। এটা তো এখন বক্রতল নেই, এখন সেই বৃত্তকলা হয়ে গেছে, কিন্তু যখন শঙ্কুর শেপ দেবে তখন দেখো বক্রতল হচ্ছে আর এখন বৃত্তকলা। তাহলে এর ক্ষেত্রফলই বার করতে হবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, তার মানে তাই। তাহলে দেখো নিয়ম হচ্ছে, আমি একটু আগে বললাম বৃত্তকলার ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত সমান বৃত্ত চাপের দৈর্ঘ্য ও বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। সেই কারণে বৃত্তকলার ক্ষেত্রফল মানে বৃত্ত চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এইবার দেখো বৃত্ত চাপের দৈর্ঘ্য তো 2πr, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2πr, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য কত 2πr, বৃত্তের পরিধি কত 2πrl। এটা যদি পুরো বৃত্ত হতো, পুরো যদি বৃত্ত হতো তাহলে কত হতো 2πl, কারণ এখানে এটা যদি বৃত্তাকার হতো তাহলে এর ব্যাসার্ধ তো আর এল, বোঝাই যাচ্ছে। তাহলে 2πl, আর এটা যদি বৃত্ত হয় তাহলে দেখো পাই এল স্কোয়ার। এটা যদি পুরো বৃত্তকলা না হয়, যদি বৃত্তাকার অংশ হতো তাহলে কি হতো পাই এল স্কোয়ার। তাই বৃত্তের ক্ষেত্রফল লেখা আছে, বৃত্তের ক্ষেত্রফল মানে পাই এল স্কোয়ার। এইবার এখান থেকে পাই পাই কাটছে, এল এর সঙ্গে এল স্কোয়ার কাটবে, এল থাকবে, 2 কাটবে, তাহলে থাকবে কত পাই আর এল, তাহলে থাকবে কত পাই আর এল। তাই দেখো আমরা লিখেছি যে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, অর্থাৎ পাই ইন্টু আর ইন্টু এল। এখানে পাই হচ্ছে 22/7, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। যেখানে বলা আছে দেখো, যেখানে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর, শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে এল। এইভাবে আমরা কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করতে পারি। এবার সেই লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বার করা শেখাচ্ছি। দেখো লম্ববৃত্তাকার যে চোঙ তার দুটো তল অলরেডি আমি বলেছি, সেই দুটো তলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে তল দুটো কি কি, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে ভূমিতল, যেটাকে সমতল বলা হচ্ছে। এই হচ্ছে বক্রতল এটা, আর এইটা এইভাবে যখন যেটা থাকছে মাটিতে তখন যে নিচে যে বৃত্তাকার অংশ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভূমিতল বা ভূমি। এইবার ভূমিত তার ব্যাসার্ধ আর, দেখো তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, তির্যক উচ্চতা এল। এই দুটো তথ্য সবসময় আমরা পেয়ে থাকবো প্রশ্নে। তাহলে এই দুটো তথ্যের সাহায্যে কিভাবে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে তার মানে এখানে 8 পেপার বলা আছে, এখানে তোমরা লিখতে পারো সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এখানে লিখছি সমগ্র তলের ক্ষেত্রফল লিখে নিলাম। দেখো তার মানে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল যোগ ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল অলরেডি আমরা পেয়ে গেছি কি পাই আর এল, একটু আগেই বললাম পাই ইন্টু আর ইন্টু এল। কিন্তু যেটা ভূমিতে এরকম বৃত্তাকার, তার তো একটা ব্যাসার্ধ আছে আর, তাহলে এর ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। যেহেতু এটা ভূমি তাহলে এটা পাই আর স্কোয়ার। তাহলে দেখো এই পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, ওখান থেকে পাই আর কমন নিলে পড়ে থাকবে এল প্লাস আর, কি পড়ে থাকবে এল প্লাস আর। তাহলে এটাই হচ্ছে তোমাদের সেই সূত্র, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। অবশ্যই পাশে বর্গ একক কথাটা তোমরা দিয়ে দেবে। এইভাবে আমি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিলাম। এখন দেখো সেই শঙ্কুর মানে এই শঙ্কুটার আয়তন কত সেটা আমি বার করা শেখাচ্ছি। আয়তন মানে ধরে নাও এই পাত্রটাতে ভিতরে কতটা জল ধরে,
কতটা জল ধরে সেটাই আয়তন। তা সেই আয়তন আমরা নির্ণয় করা শেখাচ্ছি। এবার এটা আগে দেখে নাও, একই দৈর্ঘ্যের ভূমির ব্যাস ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ। দেখো, ভূমির ব্যাস বা ব্যাসার্ধ একই, এরও আর আবার হাইট এখান থেকে এই পর্যন্ত শীর্ষবিন্দু পর্যন্ত হাইট হচ্ছে উচ্চতা, শঙ্কুর উচ্চতা, এখান থেকে লম্ববৃত্তাকার চোঙ তারও উচ্চতা একই। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা দুজনেরই সেম। তাহলে এরকম দুটো পাত্র নেওয়া হলো। এবার শঙ্কু আকৃতির পাত্রটি সম্পূর্ণভাবে জলপূর্ণ করে চোঙ আকৃতি পাত্রে ঢাললাম। তার মানে এই যে শঙ্কু, এই পাত্রে পুরো জল ভরে এই পাত্রে ঢালা হলো। তাহলে একবার ঢাললে এই পর্যন্ত জল এসছে। তার মানে প্রথমবারের 3/1 অংশ, মানে প্রথমবারের 1/3 অংশ ভর্তি হয়েছে প্রথমবার ঢাললে, প্রথমবারে। তাহলে এর 3/1 জল ভর্তি হয়েছে। ফের আর একবার জল এখানে তুমি ঢালো, তাহলে দেখো এখন কিন্তু 2 ভাগ জমা হয়ে গেছে জল, কারণ দুবার ঢেলেছি। তারপরে আর একবার ঢাললে কি পাবো দেখো, এবার দেখো চোঙটি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। তাহলে চোঙটি সম্পূর্ণ জলে ভর্তি হয়েছে। তাহলে কতবার ঢাললে ভর্তি হয়েছে? 3 বার ঢাললে হয়েছে। দেখছি শঙ্কু আকৃতির পাত্রটি 3 বার জলপূর্ণ করে জল ঢাললে চোঙ আকৃতি পাত্রটি সম্পূর্ণভাবে জলপূর্ণ হয়। সুতরাং এখান থেকে একটা আমরা কনক্লুশন আসতে পারি, চোঙের আয়তন হবে শঙ্কুর আয়তনের 3 গুণ। তাহলে চোঙের আয়তন হবে শঙ্কুর আয়তনের 3 গুণ, কারণ এই চোঙকে পূর্ণ করতে 3 বার জল ঢালতে হয়েছে পূর্ণ শঙ্কু আকৃতির পাত্রে। সেই কারণে চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? 1/3 চোঙের আয়তন। শঙ্কুর আয়তন মানে 1/3 চোঙের আয়তন। এবার আমরা তো চোঙের আয়তনের ফর্মুলা অলরেডি জেনে গেছি, πr²h। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা দেখো পেয়ে গেলাম। শঙ্কুর আয়তন মানে এই যে এখানে দেওয়া আছে, দেখো শঙ্কুর আয়তন মানে 1/3 πr²h। তবে এখানে খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে এই শঙ্কুর আয়তন বার করতে গেলে তির্যক উচ্চতা সরাসরি লাগছে না। তার জন্য দেখো পাই ব্যাসার্ধ এবং উচ্চতা, পাই হচ্ছে 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। এই 3টে জিনিস জানা থাকলে অবশ্যই শঙ্কু আকৃতির কোনো পাত্রের আয়তন আমরা নির্ণয় করতে পারব। এবার দেখো, এই যে ছবিটা তোমরা দেখছো এটা হচ্ছে শঙ্কু। আমি একটা ছবি আঁকলাম শঙ্কুর। এই শঙ্কুর ছবিতে এই বি আর সি, অর্থাৎ বি থেকে সি এর দূরত্বকে বলা হয় ভূমির ব্যাসার্ধ, ওটাকে আমি আর লিখলাম। আর এ থেকে সি পর্যন্ত এই দূরত্বকে বলা হয় তির্যক উচ্চতা, ওটাকে আমি এল লিখলাম। আর এ থেকে বি পর্যন্ত দূরত্বকে ধরা হয় হাইট বা উচ্চতা। তাহলে এটা একটা শঙ্কুর এটা শীর্ষবিন্দু, একে বলা হয় শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা ধারে কিনারা ধরে এই পর্যন্ত আসা ওটাকে তির্যক উচ্চতা। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে যে বা দৈর্ঘ্যটা হয়, লম্বের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে উচ্চতা। আর এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এবার আমার মেন যে কনসেপ্টটা এখানে দেওয়ার, এই যে তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ, এই তিনজনের মধ্যে কী রিলেশন আছে। আর একটা কথা বলে রাখি, তির্যক উচ্চতা আর উচ্চতা কিন্তু একই নয়। তির্যক উচ্চতা এখান থেকে এই দূরত্বটা, আর উচ্চতা হচ্ছে এখান থেকে এই দূরত্বটা। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এবং উচ্চতা দুটোই কিন্তু সেম নয়, এটা মাথায় রাখতে হবে। তো এই সম্পর্কটা, অর্থাৎ এটা আর এটার মধ্যে সম্পর্ক বার করতে গেলে প্রথমেই বলবো যে এ বি সি, দেখো এটা তো 90 ডিগ্রি, আমরা জানি এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবিসি কোণ। তাহলে ত্রিভুজ এবিসি কি হচ্ছে এবার? ত্রিভুজ এ বি সি,
অবশ্যই সমকোণী হয়ে যাচ্ছে, সমকোণী, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, আমরা পিথাগোরাসের সূত্রানুসারে কি লিখতে পারি? দেখো, এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান, দেখো, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। এবার মান বসাও, তাহলে এসির মান এল তার স্কোয়ার, এবির মান এইচ তার স্কোয়ার, আর বিসির মান আর তার স্কোয়ার। তাহলে দেখো কি এই যে সম্পর্ক, যে এল স্কোয়ার সমান আমরা পেলাম, বা আমি পেলাম, এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ কখনো কখনো দেখবে যে কোনো একটা শঙ্কুর, ভালো করে বুঝে নাও প্রশ্নে কেমন ধরনের প্রশ্ন থাকবে, কোনো একটা শঙ্কুর তোমার বলা থাকবে উচ্চতা আর ব্যাসার্ধ, এরকম দিয়ে যদি প্রশ্ন করা হয় যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তখন দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু আমরা যে সূত্রটা শিখলাম একটু আগে, পাই আর এল। খেয়াল করে দেখো, প্রশ্নে দেওয়া আছে এইচ আর আর, কিন্তু এল এর মান দেওয়া নেই। তাহলে এটা পরিষ্কার হলো পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কিন্তু এল এর মান আগে জানা দরকার। আর এর মান নাই বসাতে পারছি, পায়ের মান নাই বসাতে পারছি, কিন্তু এল এর মান তো আর বসাতে পারছি না। তাই এই সম্পর্কের সাহায্যে আগে এল এর মানটা বার করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে পুট করলে তখন দেখবে পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আবার সমগ্র তলের ক্ষেত্রফলেও তাই, দেখো, পাই আর আর প্লাস এল, তাহলে এক্ষেত্রেও একই, পাই আর ইন্টু আর প্লাস এল। দেখাচ্ছে এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, বা এইরকম দেওয়া থাকলে তখন সেক্ষেত্রে কিন্তু তোমরা বার করতে পারবে না। তার জন্য এই রিলেশনের সাহায্যে আগে এটা বার করে নিয়ে আসবে, তারপরে গিয়ে মানটা বসাবে। এরপরে দেখো আয়তনের যে ফর্মুলাটা শিখেছো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার কোনো একটা শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া থাকবে আর উচ্চতা দেওয়া থাকবে, বা এটা দেওয়া থাকবে, এর সঙ্গে হয় এটা না এটা, যে কোনো একটা দেওয়া থাকবে, এটার সঙ্গে হয় এটা না এটা, যে কোনো একটা দেওয়া থাকলে আয়তন বার করতে গেলে প্রবলেম হবে। দেখো কিরকম, যখন এল দেওয়া আছে, সরাসরি যদি এইচ আর আর দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি না দেওয়া থাকে, এল দেওয়া আছে কিন্তু এটাও দেওয়া আছে, এটা দেওয়া নেই, তখন এই সূত্রের সাহায্যে একই রকমভাবে আমরা যদি এটা দেওয়া থাকে এর মান বার করব, যদি এটা আর এটা দেওয়া থাকলে এটা আর এটার মান দেওয়া থাকলে তখন এইচ এর মান বার করব, করে যে মানটা পাবো সেই মানটা পুট করলেই তোমার শঙ্কুর আয়তন কত সেটা বার করতে পারবো। এবার কিভাবে বার করতে হবে দেখে নাও। দেখো, সরাসরি আমরা বার করতে পারি এই সূত্রের সাহায্যে। এখান থেকে আমরা তিনটে জিনিস লিখতে পারি, তোমরা জানো অলরেডি। তাহলে এল সমান রুটের মধ্যে একটা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা লিখতে পারি। তারপরে দেখো, তারপর 2 নম্বর সূত্র, ওখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই একটা লিখতে পারি। আর লাস্ট 3 নম্বর, আর সমান লিখতে পারি এল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। তাহলে দেখো এই যে তিনটে সূত্র তৈরি হলো একটা সূত্র, মেন সূত্র থেকে, তোমরা এইটাকেই কাজে লাগাতে পারবে সব সময়, কিন্তু ডাইরেক্ট যদি তোমরা করতে যাও তখন এইটাকে কাজে লাগাতে হবে। লাগালে এল তির্যক উচ্চতা, এইচ উচ্চতা, আর ব্যাসার্ধ, এই তিনটের মান তোমরা সহজেই বার করতে পারবে। এইভাবে আমি লম্ববৃত্তাকার শঙ্কুর কোন সূত্রগুলোর সাহায্যে কি বার করা যাবে সেই সূত্রগুলো আলোচনা করলাম, আর সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো আলোচনা করলাম, এবং বাস্তব জীবনে তোমরা যে শঙ্কু আকৃতির বস্তু দেখেছো সেগুলো তোমাদের আমি দেখালাম। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।